ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব ১৩। সকালের প্রথম আভা ইতিমধ্যে পাহাড় ঘেরা কোয়ে কাফের আকাশে ছড়িয়ে পড়েছে। তবে অন্যান্য ভূমির সকালের মতো রোদের ঝলমল ছোঁয়া এখানে আসে না। এখানকার আলো যেন প্রকৃতির এক সযত্নে রচিত মায়া। কুয়াশার ঘোমটা সরিয়ে ধীরে ধীরে চোখে পড়ে, কিন্তু পুরো মাত্রায় নয়। সূর্য আছে, অথচ তার তাপ নেই। তার ঔজ্জ্বল্য যেন পাহাড়ের ঘন নিঃশ্বাসে আটকে আছে। অর্ষার চোখ খুলতেই সে এমনই এক আলো আঁধার পরিবেশে নিজেকে আবিষ্কার করে। কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়া ম্লান আলোর রেখা তার চোখে পড়ে। সেই আলো ঘরের মেঝে ছুঁয়ে যেন তার উপস্থিতি জানান দিচ্ছে। শরীর এখনো ভারী, তবে মন কিছুটা স্থির। ঘুম চোখে সে চারপাশে তাকায়। টেবিলের ওপর রাখা ধোয়া ওঠা খাবারের থালা তার চোখে পড়ে। সেখানে স্পষ্ট বোঝা যায় এই খাবার কেউ সদয় মন নিয়ে তার জন্য সাজিয়ে রেখে গেছে। অর্ষা মনে মনে ভাবে, হয়তো সেই রান্নাঘরের নারী এই উপকার করেছে, যার চোখে সে সেদিন এক আশ্চর্য কোমলতা দেখেছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জানালার ধারে গিয়ে বাইরের দিকে তাকায়। কুয়াশায় মোড়ানো পাহাড়ের ঢালু আর মেঘের ভাঁজে হারিয়ে যাওয়া সূর্যরশ্মির গাঢ় রহস্য তার চোখে মুগ্ধতা ছড়িয়ে দেয়। এরপর ফ্রেশ হয়ে শান্তভাবে সেই খাবার খেতে বসে। খাবারে এক অপার্থিব স্বাদ, ঘরের উষ্ণতা আর অজানা কোনো মাতৃত্বের ছোঁয়া যেন সেখানে লুকিয়ে আছে। খাওয়া শেষ করতে হঠাৎ মনে পড়ে যায়, ওয়াসফান গতরাতে বলেছিল আজ থেকেই তাকে কাজে অংশগ্রহণ নিতে হবে। এক অদ্ভুত দায়িত্বের গন্ধ অর্ষার মনে চেপে বসে। সে চুপচাপ প্রস্তুত হয় এবং কক্ষের দরজা খোলার আগে এক মুহূর্তের জন্য থেমে যায়। তবে আজ আর কেউ তাকে থামায় না। দরজা খুলতেই বুঝতে পারে সে বের হতে পেরেছে। কক্ষের বাইরের করিডোরে পা দিতেই অনুভব করে পুরো রাজপ্রাসাদটি যেন এক নীরব কিন্তু কঠোর নিয়মে চলে, যার কেন্দ্রে রয়েছে ওয়াসফানের ইচ্ছা ও শাসন। আলোর টুকরো টুকরো ছায়া করিডোরের পাথরের দেয়ালে খেলে যাচ্ছে। অর্ষা জানে না কোথায় যাচ্ছে, কি আছে সামনে, কাকে খুঁজছে, তবু এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে, যেন কোনো অদৃশ্য সুর তাকে টেনে নিচ্ছে। করিডোরের বাঁকে পৌঁছে হঠাৎ এক কক্ষের দরজা খোলা দেখে সে থেমে যায়। দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই তার চোখে পড়ে কক্ষের মাঝখানে বসে আছে ইসাবেলা। তাকে দেখে অর্ষার মনে হয় সে যেন কালের অন্য এক রেখায় প্রবেশ করেছে। মোমের আলো ইসাবেলার মুখে পড়ে, অপার নীরবতা, কিন্তু সেই নীরবতাই যেন তার ভেতরের ঝড়কে স্পষ্ট করে তোলে। তার মুখ দেখে বোঝা যায় সে কিছু জানে, হয়তো কিছু চাপা রেখেছে অথবা কাউকে অপেক্ষা করছে। অর্ষার অপেক্ষা না করে ধীরে ধীরে কক্ষে পা রাখে। ইসাবেলার চোখ ঠিক তার চোখে এসে পড়ে। সেই দৃষ্টিতে কোনো আতঙ্ক নেই, কিন্তু রয়েছে অসীম এক বিষণ্ণতা, যেন কোনো মহাসত্য প্রকাশের আগে গভীর প্রশান্তি নেমে আসে হৃদয়ে। অর্ষা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে ইসাবেলার দিকে তাকিয়ে সে বলে ওঠে, একটুখানি সাহস সঞ্চয় করে, ইসাবেলা, তুমি কি আমাকে রান্নাঘরটা একটু দেখিয়ে দিতে পারো? আমি তো এই বাড়ির কিছুই চিনি না। তার কণ্ঠে ছিল বিনয়ের ছোঁয়া আর চোখে এক অনুনয়ের দীপ্তি। তোমার ভাই আজ সকালে বলেছে আজ থেকে আমি এই বাড়ির কাজের লোক, কাজ করতে হবে আমাকে, অথচ আমি জানি না কোথায় কি থাকে, কিভাবে কি করতে হয়। অর্ষার কণ্ঠ ধীরে ধীরে নরম হয়ে আসে, যেন অন্ধকারে হাতড়ে বেড়ানো এক শিশুর মতো। ইসাবেলা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। কি এক অদ্ভুত মায়া যেন তার চোখে খেলে যায়। এই সরল মুখটা যে তার ভাইয়ের জেদ আর কঠোরতার শিকার, তা সে ভালোই জানে। সে হালকা হেসে অর্ষার হাতটা টেনে খাবারের ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলে, এই বাড়িতে অনেক দাসদাসী আছে অর্ষা, প্রতিটি কাজের জন্য আলাদা লোক। তবে ভাই যেহেতু তোমাকে নিজে থেকে কাজ করতে বলেছে, আমি দেখব যেন তোমাকে কিছুটা হলেও সহজে রাখা যায়। ৭ পথ ধরে সে অর্ষার সাথে হেঁটে রান্নাঘরের দিকে যায়। হাওয়ায় লেগে থাকা মশলার গন্ধে এক অজানা স্নিগ্ধতা মিশে থাকে। খাবার ঘরের কাছে গিয়ে ইসাবেলা একটি দাসীকে ডেকে আনে। মেয়েটি দেখতে শান্ত স্বভাবের, গায়ের রং টকটকে পাকা আমের মতো, চোখে বসে কাজের আন্তরিকতা। ইসাবেলা নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোমার নাম সিলভিয়া না? শোনো, এই মেয়েটির নাম অর্ষা। ও আজ থেকে এই বাড়িতে থাকবে। আমার ভাইয়ের আদেশে ও কিছু কাজ করবে, কিন্তু বেশি না। তুমি ওকে রান্নাঘরটা দেখিয়ে দাও আর কোথায় কি থাকে সেটা চিনিয়ে দাও। তবে খেয়াল রেখো ওকে যেন বেশি কাজ করতে না হয়। আমি জানি তুমি যত্ন নেবে। সিলভিয়া মাথা নিচু করে সম্মান জানায়, যেমন আদেশ প্রিন্সেস, আমি ওকে সব দেখিয়ে দেব।
অর্ষা একপাশে দাঁড়িয়েছিল গুটিসুটি হয়ে, আর ইসাবেলার এমন আচরণে তার মুখে ফুটে ওঠে কৃতজ্ঞতার ছায়া। এই বিশাল অচেনা বাড়িতে, এই ভয়ঙ্কর নিয়তির মধ্যেও কেউ একজন আছে যে তার ওপর একটুখানি সদয়, একটুখানি নরম। অর্ষা ইসাবেলার চোখে চোখ রেখে ধীরে বলে ওঠে, ধন্যবাদ, সত্যি ধন্যবাদ তোমাকে। ইসাবেলা হালকা হাসি দিয়ে ঘুরে চলে যায়, আর অর্ষা হাঁটতে থাকে নতুন দাসী সিলভিয়ার সঙ্গে, জীবনের এক নতুন পথে যেখানে প্রতিটি দিনেই অপেক্ষা করছে অজানা সব গল্প, শঙ্কা আর সম্ভবত কিছু পরিত্রাণ। বিকেলের দিকে রাজপ্রাসাদের চারদিকে রোদ একটু একটু নরম হয়ে আসছে। আকাশের একপাশে ধূসর মেঘের রেখা জমেছে, যেন ঠিক যেমনটি জমেছে অর্ষার মনেও, এক অজানা চাপা ভাবনায়। আজ অনেকটা সময় সে ব্যয় করেছে ছোটখাটো কিছু কাজ করতে। ভারী কিছু না করলেও এই বিশাল প্রাসাদে অল্প কিছু কাজেই সময় আর শক্তি দুটোই যেন নিঃশেষ হয়ে যায়। তার হাতে এখনো ঝাড়ু আর কাপড়। সদর দরজার সামনে রাখা বিশাল বিশাল স্বর্ণখচিত ফুলের টবগুলো সে মুছছে ধীরে ধীরে। এক একটি টব যেন একটি করে রাজ্যের প্রতীক, আর সেই প্রতীকের উপর ধুলো জমে আছে, যেমন অর্ষার ভবিষ্যতের উপর জমে আছে অন্ধকার রহস্যের ধুলো মেঘ। তবে আশ্চর্যজনকভাবে কাজের ক্লান্তির মধ্যে তার মনে এক ধরনের শান্তি আছে। হয়তো এই প্রথমবার সে কিছু একটা করার অনুভূতিকে নিজেকে বাঁচিয়ে রাখছে, নইলে সেই নিঃসাড় হয়ে যেত তার মন। সেই ভয় তো ছিলই। হঠাৎ করেই দূর থেকে ওয়াসফানের ছায়া ভেসে ওঠে বারান্দার রেলিংয়ের ওপরে। তার হাতে এক, হয়তো ওটা রক্তের মতো গাঢ় কোনো পানীয়। দূর থেকে তাকিয়ে আছে অর্ষার দিকেই, চোখের দৃষ্টিতে স্থির, ঠোঁটে যেন মৃদু একটা রহস্যময় হাসি। অর্ষা সেদিকে নজর না দিয়ে মাথা নিচু করে টপ মুছে যেতে থাকে, কিন্তু তার হাত থমকে যায় মুহূর্তেই। মনের ভেতর সেই দৃষ্টি ঠিকই গেঁথে যায়। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে রাজপ্রাসাদের দেওয়ালে হালকা বাতাসে পাতার খসখস শব্দ। মনে হয় যেন প্রাসাদের অদৃশ্য দেওয়ালের ফাঁক দিয়ে কোনো অজানা ছায়া এগিয়ে আসছে তার দিকে। কিছুক্ষণ আগে দ্বিতীয় তলায় মার্বেল করিডোর ধরে হেঁটে যাচ্ছিল ওয়াসফান। তার গা ঘেঁষে কাচের জানালায় প্রতিফলিত হচ্ছিল ছায়া, যেন কোনো অশরীরী প্রতিপত্তি নিজেই তার অস্তিত্ব জানান দিচ্ছিল। হঠাৎ নিচে তাকাতেই অর্ষার সেই শান্ত দৃশ্য চোখে পড়ে যায়। থেমে যায় সে, চোখ জোড়ায় খেলে যায় খাঁটি শয়তানি রঙের এক উত্তাপ, ঠোঁটের কোণে খেলে যায় ঠান্ডা নির্মম শিকারী হাসি। আর তখন থেকেই ওভাবে দাঁড়িয়ে আছে সে, তার চোখে তীব্র এক তৃপ্তির ছায়া, আর ঠোঁট ফাঁক হয়ে আসে খুব আস্তে, নিজেকেই শোনানোর মতো করে বলে ওঠে, এভাবেই ধীরে ধীরে তোমাকে ভেঙে ফেলবো। তোমার প্রতিটি সাহস, আত্মসম্মান, আত্মবিশ্বাস সব শেষ করে দেব আমি। তুমি নিজেকে ভুলে যাবে, নিজের নাম পর্যন্ত মনে থাকবে না। থাকবে শুধু আমার ছায়া, আমার দাসত্ব। তার কণ্ঠে শীতল বিষ, আর চোখে এক অসুস্থ উন্মাদনা। ঠিক সেই মুহূর্তে দূরের এক সাদা দরজা নিঃশব্দে খুলে যায়। দরজাটা যেন বাতাসে ভেসে আসে, নীরবতায় কেঁপে ওঠে করিডোর। ভিতর থেকে কেউ প্রবেশ করে, মানুষরূপী একটা জিন, চোখ দুটি অস্বাভাবিক দীপ্তিতে জ্বলছে, মুখে গভীর রহস্যের ছায়া। তার পা ফ্লোরে পড়ে না যেন, ভেসে আসে ধীরে ধীরে, পোশাকে নিখুঁত পুরুষের ভান, কিন্তু চলনে, চোখে, মুখের বাঁকে লুকিয়ে আছে অন্য কিছু। ছেলেটি ছিল যেন এক অপার্থিব সৌন্দর্যের মূর্তি। জিনেরা সাধারণতই মানুষের চেয়ে অধিক রূপবান হয়, তবে এই ছেলেটির সৌন্দর্য ছিল অন্য মাত্রার। এক আশ্চর্য মুগ্ধতা ছিল তার চোখে, এক রহস্যময় আবেশ তার মুখাবয়বে। তার দীর্ঘ চুল কাঁধ ছুঁয়ে পড়েছিল, গভীর চোখ দুটি যেন কোনো এক অতল রহস্যের দরজা, আর তার হালকা হাসি যেন সৃষ্টির সমস্ত জাদু নিয়ে নেমে এসেছে। সে ধীরে ধীরে পা ফেলে অর্ষার কাছে আসে, এরপর দাঁড়িয়ে থাকে সে কিছুক্ষণ নিঃশব্দে, তাকিয়ে থাকে অর্ষার দিকে, যেন সেই প্রথম কোনো কিছুতে এত গভীর মনোযোগ দিল। অর্ষা তখন ব্যস্ত ছিল কোনো কাজ নিয়ে, মাথা নিচু করে মনোযোগ দিয়ে কাজ করছিল। এই রাজ্যে এসে সে নিজের মনে লুকিয়ে থাকা কষ্ট আর প্রশ্নগুলো নিয়ে প্রতিটি মুহূর্ত কাটায়। হঠাৎ চোখ তুলে ছেলেটিকে দেখতে পেয়ে অর্ষা খানিকটা অবাক হয়ে যায়। হঠাৎ করে তার সামনে সে কেন দাঁড়িয়ে আছে। ছেলেটি সামনে এগিয়ে এসে নরম কণ্ঠে বলে ওঠে, তুমি অর্ষা, তাই না? সেই মানব কন্যা যাকে আমাদের বাদশাহ নিয়ে এসেছে। কণ্ঠে ছিল কৌতূহল, কিন্তু কোনো শত্রুতার আভাস ছিল না, বরং এক ধরনের প্রশ্রয় মিশ্রিত মৃদুতা ছিল তার গলায়। অর্ষা কিছুটা দ্বিধা নিয়ে মাথা নাড়ে। ছেলেটির উপস্থিতিতে তার মনে ভয় না হলেও এক অজানা সত্তার সম্মুখীন হবার অনুভূতি হচ্ছিল। ছেলেটি হালকা হেসে বলে, তোমাকে নিয়ে এখন পুরো রাজ্যে গুঞ্জন ছড়িয়েছে, কারণ এই প্রথম এই রাজ্যে কোনো মানব ঢুকেছে, তাও বাদশাহ নিজে নিয়ে এসেছে।
অর্ষাও একটু মৃদু হাসে। এই রাজ্যে আসার পর মানুষ বলে যে কেউ নেই যার সাথে সে খোলা মনে কথা বলতে পারে। শুধু ইসাবেলা মাঝে মাঝে এসে কিছু সময় দিয়ে যায়, কিন্তু তা খুবই সীমিত। এই ছেলেটির উপস্থিতি যেন হঠাৎ করে তাকে একটা নতুন জানালার সামনে এনে দাঁড় করালো। অর্ষা মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটি কি আমার বন্ধু হতে পারে? যদি তার সঙ্গে আমি বন্ধুত্ব গড়ে তুলতে পারি, তাহলে হয়তো এই বন্ধুত্ব থেকে বের হবার পথ খুঁজে পাবো। আমাকে এখন কৌশলে চলতে হবে, ওদের বিশ্বাস অর্জন করতে হবে, আর তারপর একদিন পালিয়ে যাব এই অচেনা জিনের রাজ্য থেকে। তবু তার মুখে ছিল শান্ত এক হাসি। ধীরে ধীরে সে ছেলেটির সাথে কথোপকথন শুরু করে, সাবধানে শব্দ বেছে নিয়ে। ছেলেটি হাসি মুখে উত্তর দেয়, মাঝে মাঝে এমন কিছু বলে যা অর্ষাকে বিস্মিত করে। মনে হচ্ছিল ছেলেটির মাঝে লুকিয়ে আছে অনেক গল্প, অনেক না বলা কথা। আর এই মুহূর্তে এই নিঃসঙ্গ রাজ্যে এই গল্পগুলোর একজন শ্রোতা হয়ে ওঠে অর্ষা, একটা পথের খোঁজে, এক মুক্তির আশায়। এতক্ষণে হওয়া সবকিছুই বারান্দা থেকে ধীর অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছিল ওয়াসফান। অপার নীরবতায় তার চারপাশ জমাট বাঁধলেও চোখে ছিল ঝড়, এক অশান্ত দহনময় দ্বন্দ্ব। নিচে দাঁড়িয়ে থাকা অর্ষা, যার মুখে এখন একরাশ হাসি, একজন অপরিচিত ছেলের সঙ্গে বিনীতভাবে কথা বলছিল সে। হাসিটা ছিল বিনয় মিশ্রিত, একটু ঔদ্ধত্যপূর্ণ নয়। অথচ ওয়াসফানের চোখে সেই চেনা মুখটা আজ যেন অপরিচিত লাগছে, চোখে বেঁধে যেন কাটা। সে জানে না কেন এই মুহূর্তে বুকের ভেতরটা দাও দাও করে জ্বলছে। ঈর্ষা? না, হয়তো অধিকারবোধ। নাকি সে শুধু চায় না কেউ অর্ষার হাসি ছুক এমনভাবে যেভাবে সেই ছেলেটি আজ ছুঁয়ে ফেলেছে। নাকি সে চায় না এই মেয়ে হাসুক। একে তো সে এনেছে কষ্ট দেওয়ার জন্য, তবে কেন এমন দাঁত কেলিয়ে হাসছে? কোনো এক অভিশপ্ত ছায়ার মতো হঠাৎ সে নিচে নেমে আসে, দ্রুত ধীর পদক্ষেপে। কোনো শব্দ নেই, শুধু ক্ষেপে ওঠা চোখের ভাষা। অর্ষা কিছু বুঝে ওঠার আগেই তার বাহু শক্ত করে ধরে ফেলে ওয়াসফান। সে বিস্ময়ে বলে ওঠে, আপনি হঠাৎ? কথাটা শেষ করার আগেই ওয়াসফান কোনো জবাব না দিয়ে টানতে টানতে তাকে নিয়ে চলে যায় রাজপ্রাসাদের ভেতরের দিকে। তার চোখে আগুন, ঠোঁটে জবাবের নীরবতা। রুমে ঢুকেই দরজাটা ঝাঁপ করে বন্ধ করে দেয় সে। তারপর এক ধাক্কায় অর্ষাকে মেঝেতে ফেলে দেয়। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে যায়। মেঝের উপর ছিটকে পড়া অর্ষা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। চোখে একরাশ বিস্ময় আর মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কোনো শব্দ সে বের করতে পারে না। ওয়াসফান দাঁড়িয়ে থাকে তার সামনে, চোখে অদ্ভুত এক উন্মাদনা। আর এই চুপচাপ তীব্রতায় যেন অর্ষার শরীরে কাঁটা ধরিয়ে দেয়। ওয়াসফানের চোখ যেন আগুনে জ্বলছে। তার হাতে তখন একখণ্ড কালো চামড়ার চাবুক, ভয়ঙ্কর নির্মম। সে ধীরে ধীরে অর্ষার দিকে এগিয়ে আসে, যেন শিকারীর চোখে ধরা পড়ছে অবুঝ কোনো হরিণী। কক্ষের বাতাস ভারী হয়ে উঠেছে নীরব আতঙ্কে। তোর হাসি আমার সহ্য হয় না। তার কণ্ঠে বিষ মেশানো আগুন। তুই কেন হাসছিলি? আমি তোকে এনেছি যন্ত্রণা দেওয়ার জন্য, মজা পাওয়ার জন্য নয়। এই কথা বলেই হঠাৎ সে চাবুকটা তুলে আঘাত করে বসে অর্ষার পিঠে। একটা কড়া ছ্যাঁকা দেওয়া আঘাত। চামড়ার ধাক্কা খেয়ে অর্ষার শরীরটা খানিকটা কেঁপে ওঠে, কিন্তু মুখ থেকে একটাও শব্দ বের হয় না। সে নীরব, অনড়, যেন প্রতিজ্ঞাবদ্ধ এক যোদ্ধা। ব্যথা পেলেও মুখ ফুটে কষ্ট স্বীকার করবে না। ওয়াসফানের রাগ যেন আরও বেড়ে যায় অর্ষার এই অবজ্ঞায়। সে গর্জে ওঠে, তুই বুঝবি আজ যন্ত্রণা কাকে বলে। আমি যেন আর কখনো তোকে হাসতে না দেখি। সে আরও একবার আঘাত করে, আবার তারপর আরেকবার। পরপর দ্রুত হিংস্র চাবুকগুলো অর্ষার কোমল পিঠে পড়তে থাকে, যেন অন্ধ প্রতিশোধের ঝড় বয়ে যাচ্ছে। অর্ষার চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে, প্রতিটি চাবুক যেন তার রক্ত মাংস ছিঁড়ে ফেলছে। অথচ তবু তার মুখে একটিও শব্দ নেই। সে যেন দাঁতে দাঁত চেপে নিজের শক্তিকে আঁকড়ে আছে। আর চোখে এক ধরনের তীব্র প্রতিজ্ঞা, সে হার মানবে না, এই দানবের সামনে নত হবে না কখনো। ওয়াসফান যেন উন্মাদ হয়ে গেছে। যতই আঘাত করে ততই অর্ষার নীরবতা তার ভেতরে দানবটাকে আরো খেপিয়ে তোলে। সে চায় অর্ষা কাঁদুক, চিৎকার করুক, তার কাছে মাথা নত করুক। কিন্তু না, অর্ষা নীরব এক শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। তার নীরব কান্না, তার রক্তাক্ত পিঠ আর অদম্য চোখের ভাষা যেন বলে দিচ্ছে, আমাকে ভাঙা যাবে কিন্তু ভীত করা যাবে না। ওয়াসফান এই প্রতিরোধের সামনে দাঁড়িয়ে যেন প্রথমবার বুঝতে পারছে, এই মেয়েটা শুধু মাংসপিণ্ডে গড়া কোনো দুর্বল মানবী নয়। সে যেন এক অবেদ্য আগুনের শারীরিক রূপ, যে সহ্য করতে জানে কিন্তু হার মানতে নয়। বর্ষার পরনে ছিল একটা সাদা জামা, নির্মলতার প্রতীক, শান্তির প্রতিচ্ছবি। কিন্তু সেই সাদার উপর একের পর এক পড়তে থাকা আঘাতে ফুটে উঠতে থাকে লাল রঙের দাগ।
তাজা রক্তের ছোপ ধীরে ধীরে পুরো জামাটা যেন রক্তরাঙা এক আতঙ্কের চিত্র হয়ে ওঠে। ওয়াসফান যখন সেই রক্তে স্নাত সাদা জামাটা দেখতে পায়, এক অদ্ভুত মুহূর্তে তার হাত থেমে যায়, যেন সময়ের চাকা হঠাৎ আটকে গেছে কোথাও। তার ঠোঁট চেপে ধরা, চোখ দুটো বিস্ফোরিত, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। এই লাল রং তাকে যেন এক অন্য বাস্তবতায় ঠেলে দেয়, এক যন্ত্রণার রাজ্যে যেখান থেকে সে নিজেই পালাতে চায়। সে অনুভব করে এই রক্ত শুধু অর্ষার শরীর থেকে ঝরেনি, বরং তার নিজের আত্মাও যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ ভেতরে ভেতরে তাকে চাবুক দিয়ে আঘাত করছে। প্রতিটি ফোঁটা রক্ত এক একটা দংশনের মতো তার বুকে বিচ্ছে, অথচ এই রক্ত তো সে নিজেই বের করেছে। এই অনুতাপ, এই অসহ্য বোধে ওয়াসফানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তার হাতের চাবুকটা যেন আগুন হয়ে উঠেছে। সে এক ঝটকায় সেটা ছুঁড়ে ফেলে দেয় দূরে। তার মুখে তখন আর আগের মতো উন্মাত্ততা নেই, আছে এক অস্পষ্ট গম্ভীরতা, নিঃশব্দ আতঙ্ক। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে স্তব্ধ দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে সে কোনো শব্দ না করেই ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। ওয়াসফানে চলে যাওয়ার পর যেন গোটা ঘর নিঃশব্দ হয়ে পড়ে। কেবল অর্ষার দেহটা তখন কুঁচকে গিয়েছে মেঝেতে। তার সাদা রক্তমাখা জামাটা বিছিয়ে আছে পাথরের মেঝেতে, আর তার কাঁপতে থাকা শরীর থেকে যেন কান্নার প্রতিটি শব্দ ছড়িয়ে পড়ছে চারদিকে। অর্ষা যন্ত্রণায় বিধ্বস্ত, ভয় আর অপমানের ভারে মাটিতে শুয়ে পড়ে। তার চোখ থেকে গড়িয়ে পড়তে থাকে অশ্রু, যা যেন ধুয়ে দিতে চায় সেই রক্তের লাল দাগগুলো। কিন্তু চোখের জল দিয়ে কি হৃদয়ের ক্ষত মোছে? সে কাঁদে, নিঃশব্দে নয়, ফুঁপিয়ে নয়, বরং বুক ফাটা এক ক্রন্দনে। তার কান্না যেন ছিন্ন ভিন্ন আত্মার আর্তনাদ। একটা মেয়ে যে নিজের জীবন নিয়ে কত স্বপ্ন দেখেছিল, অথচ আজ হারিয়ে যাচ্ছে এক দানবের আধারে। তার কণ্ঠে কোনো শব্দ নেই, কিন্তু তার কান্নার প্রতিধ্বনি যেন সেই ঘরের দেওয়ালগুলোতে গিয়ে প্রতিধ্বনিত হতে থাকে বারবার। যেন দেওয়ালগুলো কাঁদছে, আকাশও স্তব্ধ হয়ে শুনছে এক অসহায় মেয়ের আত্মার আর্তনাদ। নিশিদ্র নীরবতায় কেটে যায় কয়েকটি দিন। প্রাসাদের দেওয়ালের অন্তরালে অর্ষা নিজের কাজে ব্যস্ত থাকলেও হৃদয়ের গহীনে এক অস্থিরতা কাজ করছিল প্রতিনিয়ত। ওয়াসফানের সঙ্গে সেই রাতের ভয়াবহ ঘটনার পর থেকে তার আর কোনো কথা হয়নি, হয়নি দেখা। সে মনে মনে ভাবে ভালোই হয়েছে দানবটা সামনে আসে না। সেই রাতের আঘাত শুধু মনের ভেতর নয়, শরীরেও ছাপ ফেলে যায়। ওয়াসফানের হিংস্র আঘাতের পর সারা গা কেঁপে জ্বর আসে অর্ষার। শরীর যখন কাঁপছিল, মন তখনও তার চেয়েও বেশি কাঁপছিল। কিন্তু সেই রাত্রির নিস্তব্ধতায় এক উষ্ণ উপস্থিতি ছিল পাশে। রান্নাঘরের সেই নারী ও ইসাবেলা যেন নিঃশব্দ কোনো দেবদূত। তারা সেদিন সারা রাত অর্ষার সেবায় নিয়োজিত ছিল। ভেজা কাপড়ে শরীর ঠান্ডা রাখার চেষ্টা, উষ্ণ জলে মাথা ধোয়া, আর চোখে চোখে তার যন্ত্রণার খেয়াল রাখা, সবই নিঃস্বার্থ মমতাময়। তাদের এই মানবিকতার বিপরীতে ওয়াসফানের নির্দয়তা যেন আরও করুণ, আরও নির্মম হয়ে ধরা দেয়। সেই রাতের পর অর্ষার ঠোঁট সিল করে দেয় এক গোপন শপথে, এই দানবটার সঙ্গে আর কখনো কথা নয়। তার মন বলেছিল, শরীরের ঘা শুকিয়ে যাবে একদিন, কিন্তু আত্মার দাহ কবে মিটবে? ওয়াসফান যে প্রতিদিন প্রাসাদের কাছাকাছি কোথাও আছে তা টের পাওয়া গেলেও অর্ষা ভান করত যেন তার অস্তিত্বই অদৃশ্য হয়ে গেছে। তার দৃষ্টি ঘুরিয়ে রাখত, পা ফেলে অন্যদিকে হাঁটত, শব্দ শুনেও করতো না প্রতিক্রিয়া। তার নীরবতা হয়ে উঠেছিল এক মর্মান্তিক প্রতিবাদ। এভাবেই গড়িয়ে যায় কয়েকটি দিন। প্রতিটি দিন যেন এক যুদ্ধ, প্রতিটি রাত এক স্মৃতির ছায়া। তবুও অর্ষা স্থির থাকে, ভেঙে পড়ে না, কারণ সে জানে এই নীরব যুদ্ধেও একদিন সূর্য উঠবে। এই কদিনই ইসাবেলার সঙ্গে বন্ধুত্বটা অনেকটাই দারুণ হয়েছে। সেই বুনো অচেনা জায়গায়, যেখানে প্রতিটি দেওয়াল যেন হুমকি হয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে ইসাবেলা যেন এক টুকরো আশ্রয়। অর্ষার চারপাশে যেখানেই আঁধার, ইসাবেলা সেখানে যেন আলো হয়ে জ্বলে ওঠে। দুজনের বন্ধুত্বটা এখন আর কেবল সহবত নয়, তা এখন কিছুটা নির্ভরতার, কিছুটা আত্মিক সংলাপের ছোঁয়া পেয়েছে। ইসাবেলার হাসিতে এক ধরনের কমলতা আছে, যা অর্ষার ভেতরকার বিপন্ন কিশোরী সত্তাটাকে একটু প্রশ্রয় দেয়। বিকালবেলা জানালার ধারে বসে চা খেতে খেতে তারা দুজন মাঝে মাঝে এত গল্পে ডুবে যায় যে সময় ঠিক কখন গড়লে পড়ে বোঝাই যায় না। ইসাবেলার চোখে থাকে কৌতূহল, মুখে থাকে ছোট ছোট প্রশ্ন, আর অর্ষা যতটুকু পারা যায় ততটুকুই উত্তর দেয়। তবু এই ছায়াপথের ভেতরেও একটা সম্পর্ক গড়ে ওঠে, যেটা একসময় হয়তো বন্ধুত্বতা নামে সংকীর্ণ ছক ভেঙে আরও কিছু হবে। তবে অর্ষা জানে এই বন্ধুত্বের পেছনে তাকে রাখতে হবে সতর্ক এক মন, কারণ সে ভালো করেই জানে সে এখানে বন্দী, আর যে কোনো বন্ধুত্বই তার মুক্তির সিঁড়ি হতে পারে।
যদি সেটা ঠিকভাবে ব্যবহার করা যায়। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই সে ভাবতে শুরু করে, জাইম, হ্যাঁ, তাকেও তো ভুলে গেলে চলবে না। জাইম, যে ছেলেটি নীরবে তার পাশে দাঁড়িয়ে থেকেছে, যার চোখে কোথাও যেন এক টুকরো বিশ্বাসযোগ্যতা আছে, যার স্বরে কিছুটা মমতা, কিছুটা দ্বিধা মিশে থাকে। জাইমের সঙ্গে ওর কথা হয়েছিল কিছুদিন আগে, আর সেই মুহূর্তগুলোর কথা মনে পড়তেই অর্ষার চোখে ভেসে ওঠে এক অদ্ভুত অনুভূতির রেখা। সে হঠাৎ করে বুঝতে পারে জাইম হতে পারে তার মুক্তির চাবিকাঠি। আর এখন সেই চাবিকাঠিটাকেই তাকে কাজে লাগাতে হবে। অর্ষা মনের গহীনে এক নীরব প্রতিজ্ঞা করে, জাইমকে বিশ্বাস করতেই হবে অন্তত একবার। তার মায়ের ভেতর থেকে পথ খুঁজে বের করতে হবে আমার। সে হয়তো জানেন না, কিন্তু আমি জানি আমার মুক্তির সবচেয়ে কাছের দরজাটাই এখন জাইম। এই প্রাসাদে ওয়াসফানের পর যদি কারো কথা চলে তা হলো জাইম। আর জাইম এমনিতেই খুব ভালো, সব সময় ভালো ব্যবহার করে, কিন্তু এখন ওকে ফাঁসাতে হবে এখন থেকে বের হওয়ার জন্য। তার ঠোঁটে এক টুকরো স্থির হাসি জমে ওঠে, আর চোখ দুটো হয়ে ওঠে স্থির, সিদ্ধান্তপ্রবণ। বাইরে হালকা বাতাস বয়ে যাচ্ছে, দূরে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে, আকাশে লালচে সোনালি আলো মিশে এক অপার্থিব দৃশ্য তৈরি করেছে। আর অর্ষার ভেতরেও সূর্য অস্ত যেতে যেতে এক নতুন আলো জন্ম নিচ্ছে। আলো যেটা তাকে বলছে, হাঁটো, এবার তুমি নিজের পথ নিজেই তৈরি করো। রাতের নিস্তব্ধতাকে ভেঙে প্রাসাদের অভিজাত ডাইনিং হলে শুরু হলো জমকালো নৈশভোজ। ঝাড়বাতি সোনালি আলোয় ঝিকমিক করছে মার্বেলের মেঝে, যেন সেই আলোতে মিশে আছে এক রাজকীয় রহস্য। ওয়াসফান বসে আছে প্রাসাদের রাজসিংহাসনের পাশে। পাশে তার অনুগত জাইম ও গম্ভীর মুখে চুপচাপ বসে থাকে ইসাবেলা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আরও সদস্যরা। বড় বড় প্লেট সাজানো দামি রূপোর পাটিতে সুগন্ধি স্যুপ, রোস্টেড হরিণের মাংস, মশলা মাখানো সাগর শিংড়ি, আর ফলের রসে ভেজা মিষ্টির স্তূপ। রান্নার দায়িত্বে থাকা মহিলাটি একে একে প্রতিটি প্লেটে খাবার পরিবেশন করতেই যাবে, কিন্তু ঠিক তখনই ওয়াসফানের গলা যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল সেই নিস্তব্ধ আকাশে। দাঁড়াও! এক চিলতে রাগ, এক ফোঁটা কৌশল আর একরাশ অবজ্ঞা ছড়িয়েছিল তার কণ্ঠে। সমস্ত ঘরটা থমকে গেল, পরিবেশন করা বন্ধ। ওয়াসফান ঠান্ডা চোখে রান্নার দায়িত্বে থাকা মহিলার দিকে তাকিয়ে বলল, তুমি না, আজ নয়, আজ ওর দিন, সেই মানবকন্যা অর্ষা। হ্যাঁ, আজ থেকে সেই করবে এসব। আমি ওকে বসে খাওয়ানোর জন্য এখানে আনিনি। ওকে নিচুতে নামাতে চাই, দম্ভ ভাঙতে চাই। গিয়ে তাকে ডেকে নিয়ে এসো এখনই। কণ্ঠে ছিল হুকুম, চোখে বিদ্রূপ, আর ঠোঁটে খেলার ছায়া এক অদ্ভুত নির্মমতা। মহিলাটি কিছু না বলে মাথা হেঁট করে দৌড়ে চলে গেল সিঁড়ি বেয়ে ওপরে। অর্ষার কক্ষে যেন আগুনে পোড়া একটা বার্তা নিয়ে, এক অজানা ঘৃণার সংবাদে। আর ডাইনিং টেবিলে তখন নিঃশব্দ এক উত্তেজনা। ওয়াসফানের কথাগুলো যেন হিমেল হাওয়ার মতো নিঃসাড়ে ছড়িয়ে পড়ে রাজপ্রাসাদের অভ্যন্তরে, কিন্তু সেই হিমের মধ্যেই লুকিয়ে ছিল একরাশ জ্বলন্ত অগ্নিশিখা। জাইম, যার হৃদয়ে সত্য আর ন্যায়বোধ আজও জ্বলজ্বল করে, এবার আর চুপ থাকতে পারল না। চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে হঠাৎ করে বলে উঠল, দা ভাই, আজ আমি প্রশ্ন করছি, এতদিন হয়তো কিছু বলিনি, কিন্তু আজ আর নয়, বলো তো, একটা মানবকন্যা, একেবারে সাধারণ এক মেয়ে, সে কি এমন দোষ করেছে যে তাকে বন্দি করে এই প্রাসাদের অন্ধকার কোণায় ফেলে রাখা হয়েছে? সে তো কারো কোনো ক্ষতি করেনি। তার চোখে ভয়, তার মুখে কষ্টের ছায়া, তা দেখেও তুমি কেমন নির্বিকার? কেন এমন নিষ্ঠুর আচরণ? কেন তাকে এমনভাবে কষ্ট দিচ্ছ? তার কণ্ঠস্বর থেমে গেল এক মুহূর্তে, যেন বুকের গভীর থেকে গর্জে ওঠা যন্ত্রণা শব্দে রূপ পাচ্ছিল। তারপর জাইম একটু নরম স্বরে বলে, আমি জানি তুমি এমনি এমনি কিছু করো না, সব কিছুর পেছনেই থাকে একটা কারণ, গভীর অদৃশ্য। আমি শুধু সেই কারণটাই জানতে চাই দা ভাই। প্লিজ, আজ অন্তত আমায় বলো। ওয়াসফানের মুখটা কঠিন হয়ে উঠল, চোখে এক ধরনের অস্বস্তি, বিরক্তি আর অদ্ভুত শীতলতা খেলে গেল। মুহূর্তখানেক চুপচাপ তাকিয়ে থাকলো জাইমের দিকে, তারপর ঠোঁটের কোণটায় এক পশুর মতো ঠান্ডা ব্যঙ্গ নিয়ে বলল, তুই আমার ব্যাপারে এত মাথা ঘামাচ্ছিস কেন জাইম? আমার সিদ্ধান্ত, আমার কাজ, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি কি করছি, কেন করছি, সেটা আমি জানি, তোকে জানতে বলিনি, বুঝতেও বলিনি। অতএব নিজের সীমা বুঝে চল, আমার বিষয়ে তোকে এত ভাবতে বলিনি আমি। তার কণ্ঠে এমন এক ধরনের কঠোরতা ছিল যা একদিকে যেমন ভয় জাগায়, অন্যদিকে তেমনি অসহায়তাও ছড়ায়। চারদিক নীরব, শুধু রাজপ্রাসাদের
দীপ্তিশোভিত ডাইনিং হলে জমেছে এক গম্ভীর পরিবেশ। খাবারের পাত্রে আর কাঁসার গামলায় ঢেউ খেলে যায় টিপ টিপ শব্দে, কিন্তু কারোর মুখে আর স্বস্তির ছাপ নেই। ওয়াসফানের বক্তব্যে থমথমে পরিবেশে এবার নীরবতা ভাঙলেন তার বাবা ইসবাব নিজে। কণ্ঠে ছিল অভিভাবকের ধৈর্য, চোখে বাবার মমতা আর সংযমিত ক্রোধ। জাইম তো একদম ঠিক কথাই বলেছে ওয়াসফান, তুমি শুধু শুধু এত রেগে যাচ্ছ কেন বাবা? সত্যি তো, একটা নিরীহ মানবকন্যাকে এভাবে প্রাসাদে আটকে রাখার মানে কি? ও তো কোনো অপরাধ করেনি, শুধু শুধু একটা মেয়েকে এত কষ্ট দাও কেন? আমি বলছি, এবার ওকে মুক্তি দাও, ওকে তার দুনিয়ায় ফিরিয়ে নিয়ে যাও। ওকে আর কষ্ট দিও না আর ওয়াসফান। রাজপিতার কথায় যেন ক্ষীণভাবে কেঁপে উঠল পুরো প্রাসাদের বাতাস। কিন্তু ওয়াসফানের চোয়াল শক্ত, চোখ জ্বলজ্বল করছে ক্রোধে। সে আর বসে থাকতে পারল না, গর্জে উঠে ডাইনিং টেবিল থেকে দাঁড়িয়ে গেল। তার কণ্ঠে অনল যেমন জ্বলছিল, তেমনি ছিল অবিনয়, অবাধ্যতা। আমার বিষয় নিয়ে আমি কারো নাক গলানো পছন্দ করি না। আমি কি করব আর কি করব না, সেটা আমি নিজেই ভালো বুঝি। কাকে ধরে রাখবো, কাকে ছেড়ে দিব, সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আর হ্যাঁ, সেই মানবকন্যাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আমি কাউকে বলিনি ওর বিষয়ে এত ভাবতে। আমার স্পষ্ট কথা, আমার অনুমতি ব্যতীত কেউ যেন ওর কাছে না যায়, কেউ যেন ওকে নিয়ে কোনো প্রশ্নও না তোলে। ওকে আমি এনেছি এবং আমি জানি ওর সঙ্গে কি করব আর কি না করব। কারো কাছ থেকে আমি জানতে চাইনি ওর বিষয়ে কি করা উচিত, আর চাইও না। এই বলে ওয়াসফান চারপাশে কড়া দৃষ্টিতে তাকিয়ে নীরবতা চাপিয়ে দিল। ওয়াসফানের কণ্ঠে ক্রমেই ক্ষোভের দহনে জন্ম নিচ্ছিল বিস্ফোরণ। চোখ দুটো তার গাঢ় অন্ধকারে পুড়ে যাওয়া আগুনের মতো দাও দাও করে জ্বলছিল। উত্তেজনায় বুকটা ওঠানামা করছিল। কথা বলার ধরনেই বোঝা যাচ্ছিল সে নিজেকে আর সংবরণ করতে পারছে না। রাগে কাঁপতে কাঁপতে সে পেছন ফিরে হাঁটতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই জাইম ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, দা ভাই, তুই কিন্তু ভুলে যাস না তোর একটা ফিয়ান্সে আছে। ওয়াসফান থমকে দাঁড়ায়, মুহূর্তের জন্য যেন চারপাশের বাতাস থেমে যায়। নিস্তব্ধতা জমাট বাঁধে তার চারপাশে। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ায়, চোখে জ্বলে ওঠে রাগ। গভীর কণ্ঠে ঠান্ডা অথচ রক্ত জমাট করা ধীরে ধীরে সে উত্তর দেয়, আমি জানি আমাকে কিছু মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, আমি শুধু একজন দাসী নিয়ে এসেছি, এর চেয়ে বেশি কিছু না। তার চোখ দুটো ছিল কঠিন, যেন জ্যোৎস্নাহীন রাতের আকাশ, যেখানে আশা নেই, ভালোবাসা নেই, শুধু একরাশ অভিমান আর ঘৃণা। ঠোঁটে ঠান্ডা এক তাচ্ছিল্যের হাসি খেলে যায়। এইটুকু শিখে রাখ জাইম, আমার বিষয় আমি ভালো বুঝি, তুই না ভাবলেও চলবে। আমি ঠিক জানি আমার জীবনে কে কি মূল্য রাখে। কথাগুলো বলে ওয়াসফান দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। ওয়াসফান চলে যাওয়ার সাথে সাথেই জাইম মনে মনে বলে, তুই মুখে না বললেও দা ভাই, আমি তোকে জানি। তুই কখন কি কোন কারণে করিস সেটা আমি ভালো করেই জানি। তোর উদ্দেশ্যটা আসলে কি সেটা আমি ভালো করেই তো ধরতে পেরেছি। কিন্তু তোর সেই উদ্দেশ্য যে সফলতা পেতে দেওয়া যাবে না, আমি কিছুতেই সেটা হতে দেব না। এবার তুই যতই চেষ্টা কর, আমি তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। তার মুখে একজোড়া তৃপ্তির হাসি।